ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে ১৪১টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দফায় দফায় দলীয় সিদ্ধান্ত দেওয়ার পরও, নির্দেশনা দেওয়ার পরও তৃণমূলকে কিন্তু তাদের সিদ্ধান্ত মানাতে বাধ্য করতে পারেনি যেমন আওয়ামী লীগ, তেমনি নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলে, নির্বাচন বর্জনের কথা বলে এবং শাস্তির ব্যবস্থা করেও কিন্তু তাদের তৃণমূলের নেতাকর্মীদের বিরত রাখতে পারেনি বিএনপি। নির্বাচনের এই উপজেলা পরিষদ নির্বাচনের এই উত্তাপগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামরানি স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আজিজুল বাড়ি হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাত্রদল। দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমরা একটু গোপালগঞ্জে যেতে চাই। আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস সেখানে আছেন। যেহেতু আজকে মধ্যরাত থেকে শেষ হয়ে যাচ্ছে প্রচারণা, আমরা একটু সেখানকার পরিস্থিতি জেনে আসতে চাইবো। সজীব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সজীব, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যেহেতু প্রচারণা আজ মধ্যরাতেই শেষ হয়ে যাচ্ছে, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুলিশ লাইন। আমাদের এখানে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু রাত ৮টার পর, মানে রাত ১২টার পর থেকে কিন্তু এটি শেষ হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা নির্বাচনী যে সকল প্রচারণা তারা চালিয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তারা নির্বাচনী যে সকল কৌশল রয়েছে সেগুলো কিন্তু তারা অবলম্বন করেছেন। আগামীকাল কিন্তু সেই প্রচারণাটি বন্ধ হচ্ছে এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই। আমরা রয়েছি একটি চায়ের দোকানের সামনে, আমরা একটু কথা বলতে চাই আমরা একজন চায়ের দোকানদারের সাথে। মুরব্বী, আসলে গোপালগঞ্জে তো উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ তারিখে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ খুবই ভালো। আমাদের এখানে কোনো গন্ডগোল খেসখেস কিছুই নেই, একবার সুষ্ঠু নির্বাচনের এইখানে কোনো ঝামেলা নেই। আসলে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান? আমরা যে যোগ্য প্রার্থী তারই আমরা ভোট দেবো, যে যোগ্য প্রার্থী তারই আমরা ভোট দেবো। এর মধ্যে আর কোনো নেই আমাদের। আসলে আপনাদের যে যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থী আসলে কেমন হবে? আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে সেই তো আমাদের যোগ্য প্রার্থী, তারই আমরা নির্বাচিত করব। আর অযোগ্য প্রার্থী যদি আমরা ভোট দিই তাহলে তো আমাদের কোনো কাজ হবে না। আমাদের গরিব মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে, তারই আমরা নির্বাচিত করব। যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু সৎ, যোগ্য এবং যারা মানুষের জন্য কাজ করবে তেমন। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিল গোপালগঞ্জের প্রচারণা যেহেতু শেষ সময়ে আজকে মধ্যরাত থেকে, সেখানকার পরিস্থিতি জানছিলাম। আমরা জনগণের কথা শোনারও একটু চেষ্টা করেছি। জনাব আমিনুল ইসলাম, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে স্ত্রী পুত্রের বাইরে প্রভাব মুক্ত উপজেলা নির্বাচনের কথা তিনি বলেছেন। কোনোভাবেই পাওয়ার দেখিয়ে এই উপজেলা নির্বাচনকে নষ্ট করা যাবে না। সেই প্রভাবটুকু কি কতটুকু আসলে, সেই কথাটুকু কতটুকু আসলে শুনছেন আপনাদের নেতাকর্মীরা? শুভেচ্ছা আপনাকে, সম্মানিত দর্শক যারা দেখছেন এবং বিজ্ঞ আলোচক জনাব আজিজুল বাড়ি হেলাল ভাই সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, উপজেলা নির্বাচন কেন, বাংলাদেশের সবগুলো নির্বাচনই সবাই প্রত্যাশা করে, মানুষ মানে যারা নির্বাচনের সাথে ফ্যাক্টর যারা আছে সবাই প্রত্যাশা করে যে নির্বাচনটি খুব সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে হবে। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা আহ্বান, আমি মনে করি এটা মানুষের প্রত্যাশার সাথে এই আহ্বান পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবং মানুষ এটি চায়। এবং আমাদের দলের যে বিষয়টা আলোচনায় আসছে যে আপনার উপজেলা নির্বাচনে দলের নেতা বা এমপি মন্ত্রীদের সন্তান বা স্বজনের যে বিষয়টা আসছে, এখানে আসলে যেটা হয়েছে, যেটা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে পরিবার বলতে আসলে স্ত্রী এবং সন্তানের বাইরে পরিবার বোঝায় না। তো উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিং এবং পরের দিন পার্লামেন্টারি বোর্ডের মিটিংয়ে খুব স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে যদিও বা এমপি মন্ত্রীদের সন্তান যাদের বয়স 18-এর বেশি বা 25-এর বেশি তারা নির্বাচন করতে পারবে, এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু উনি যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে এই যে আমি নির্বাচন আসলেই আমার সন্তান বা আমার স্ত্রীকে চেয়ারম্যান বা মেয়র বা কিছু বানাবার জন্য মরিয়া হয়ে উঠছি। কিন্তু
আসল বিষয়টা কি, আমি যখন ন্যাশনাল নির্বাচনে অংশগ্রহণ করব তখন তো আমার পরিবারের ভোট আমি কিছুই হব না, আমার তো সাধারণ মানুষের ভোট দরকার। তাহলে মানে রাজনীতিটাকে আরও বড় করার জন্য তিনি বলেছেন যে আপনি শুধু আপনার পুত্র আপনার স্ত্রীকে পরিবার না ভেবে পুরো দলটাকে পরিবার ভাবেন। কারণ যে মানুষগুলো জাতীয় নির্বাচনে আমাদের জন্য জীবন দেয়, জীবনের ঝুঁকি নেয়, রক্ত দেয়, ঘাম শ্রম দেয়, তো তারা যদি মূল্যায়িত না হয়ে সেই জায়গায় যদি আমার স্ত্রী বা আমার সন্তান হওয়ার কারণে কেউ যদি অতিরিক্ত কিছু পেয়ে যায়, এটা ডেফিনেটলি শুধু দলের জন্য হতাশার বিষয় না, এটা সামগ্রিকভাবে রাজনীতির জন্য হতাশার বিষয়। তো আওয়ামী লীগ একটি বৃহৎ গৌরবময় ঐতিহ্যের অধিকারী রাজনৈতিক দল, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের দলের প্রধানের যে নির্দেশনা এটি একেবারে যথাযথ। ইভেন আমরা যদি তার পরিবারের দিকেও তাকাই, আমরা এটা অনেকেই একমত একটি জায়গায় যে বেগম মুজিবের মতো একজন মহিষী নারী না হলে উনি যেভাবে স্যাক্রিফাইস করেছেন পুরোটা জীবন জাতির পিতার জন্য, হয়তো বঙ্গবন্ধু হয়ে উঠতেন কিনা বা জাতির পিতা হয়ে উঠতেন কিনা। কিন্তু আমরা দেখি যে উনি এত ভূমিকা এত অবদানের পরও উনি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চাননি, অথবা বঙ্গবন্ধু তাকে বসাতে চাননি। অথবা যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলি, তিনি বলছিলেন যে 7ই মার্চ 1971 সালে আমি তখন ইডেন কলেজের ভিপি, আমি সেদিন মিছিল নিয়ে কর্মীদের সাথে রেসকোর্সের ময়দানের মাঠে বসে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনেছি। খেয়াল করুন, উনি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, উনি ইডেন কলেজের ভিপি, উনি কিন্তু চাইলে মঞ্চে যেতে পারতেন, উনি কিন্তু যান নাই। অর্থাৎ তাতে কি হয়েছে, তাতে কিন্তু তার নেতৃত্ব গুণ কমেনি, অথবা তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা কমেনি, বরঞ্চ আরও বেড়েছে। তো আমি মনে করি যে এই নৈতিক জায়গাটা অথবা আদর্শের এই জায়গাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। এটি নৈতিক আজকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন যে এটি একটি নীতিগত সিদ্ধান্ত, আইনগত নয়। মানে আইনগত বিষয়টা বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন? আইনগত বলতে কি, ধরেন আমি এমপি বা মন্ত্রী, আমার ছেলে মেয়ে যদি 25 অ্যাবভ হয় তারা তো নির্বাচন করতে পারবে, এটা তাদের মৌলিক অধিকার। এটা আইনে তারা পারবে, আইনিভাবে তাদের আমি বন্ধ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো এই আলোচনাগুলো হতো না যদি এমন হতো যে মানে যারা তাদের পরিবার থেকে প্রার্থী করাতে চাচ্ছেন এমন যদি হতো তারা পলিটিক্সে খুবই অ্যাক্টিভ, তাহলে হয়তো দেখা যেত ওই দলের তৃণমূলই তাদেরকে বলতো যে আপনি ওনাকে প্রার্থী করেন। কিন্তু অনেক জায়গাতে সেটি হচ্ছে না, যেটি কোনোভাবে রাজনীতির জন্য সুখকর নয়। এই বাস্তবতার জায়গা থেকে আমরা দলগতভাবে সেটা চেষ্টা করেছি, অনেক জায়গায় সফল হয়েছি, পুরোপুরি সফল হয়েছি সেটা বলা যাবে না। তবে যারা সিদ্ধান্ত মানেনি, দল এখন আগের অবস্থানে আছে, নির্বাচনের পরে নিশ্চয় তাদের বিরুদ্ধে একটা সাংগঠনিক ব্যবস্থা সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো যে দল এখনো যেহেতু আগের অবস্থানে আছে এবং অবস্থান পরিবর্তন হয়নি, তাহলে কি ধরনের তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কিনা, এবং সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে যারা মানবেন না তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত আপনারা নেবেন। একটু আসতে চাই আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমরা বলছিলাম যে ভোট বর্জনের কথা আপনারা এখন বলছেন, ভোট বর্জনের কথা বলছেন, সেই সাথে মাঠে আপনাদের যেসব নেতাকর্মী আছে যারা নির্বাচনের মাঠে আছে তাদেরকে বহিষ্কার করছেন। ইতিমধ্যে আমরা জানি অনেকজনকে বহিষ্কার করা হয়েছে। সেখান থেকে জানতে চাইবো যে এমনিতেই আপনারা নির্বাচন থেকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে এসেছেন, উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এসেছেন, সেখান থেকে নেতাকর্মীরা আপনাদের কন্ট্রোলে কেন থাকছে না, তারা কেন আপনাদের কথা শুনছে না? ধন্যবাদ। আপনি যে বক্তব্য দিলেন এটা আমি উত্তর দিব। প্রথমে আপনার আজকের প্রোগ্রামের যে টাইটেল দেখলাম উপজেলা নির্বাচন নিয়ে, এটা দেখে আমার বিখ্যাত মার্কিন একজন গবেষক, শিক্ষাবিদ, লেখক মার্ক টোয়েনের একটা উক্তি মনে পড়ে গেল, যে যদি আপনি সংবাদপত্র না পড়েন তাহলে আপনি আনইনফর্মড, আর যদি সংবাদপত্র পড়েন তাহলে আপনি মিসইনফর্মড। তা আপনাদের এই সংবাদপত্র তো না, এটা গণমাধ্যম, এই গণমাধ্যম যদি কেউ না দেখে তাহলে সে আনইনফর্মড, আর যদি কেউ দেখে তাহলে সে মিসইনফর্মড। উপজেলা নির্বাচন বাংলাদেশে কোনো উত্তাপ ছড়ায়নি। আমরা সারা বাংলাদেশে, আমি নিজেও আমার নিজের খুলনায় আমি বিভিন্ন উপজেলায় ঘুরেছি আমার রাজনৈতিক কর্মকাণ্ডে, আমি সেখানে দেখেছি যে কোনো উত্তাপ নেই। একটা প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটা স্বাধীন পাঁচে নির্বাচন, সেই নির্বাচনকে আপনারা হাইলাইট করছেন একটা টেলিভিশনে। আপনি এটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আর কি, মানুষের সম্মতি উৎপাদনের জন্য আপনি গণমাধ্যমকে ব্যবহার করছেন। এটা কি কোনো জাতীয় নির্বাচন, জাতীয় পর্যায়ের উপজেলা নির্বাচন? এটা তো আওয়ামী লীগের কাউন্সিল, কারণ প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, 2 জন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের।
অর্থাৎ আওয়ামী লীগের ইন্টারনাল একটা কাউন্সিল বলতে পারেন যদি আপনি নির্বাচন বলেন। আর তাছাড়া বলবো এটা আপনার জাতীয় নির্বাচনের মতো একটা এক পেশে ডামি নির্বাচন, এটা আর কিছু না। অর্থাৎ এই নির্বাচনকে বড় করে দেখার কোনো, এই নির্বাচনের কোনো উত্তাপ বাংলাদেশের এরকম নির্বাচন 86-এ বাংলাদেশে হয়েছে, 88-এ বাংলাদেশে হয়েছে এরশাদ সরকারের আমলে। এখন সেকেন্ড কথা যেটা আসেন, দেখেন বিএনপির চেইন অফ কমান্ড কত স্ট্রং। এত বড় একটা আন্দোলন করার পরেও আমাদের যে সমস্ত আমাদের তৃণমূলের নেতাকর্মীরাই কিন্তু আমাদের হাইকমান্ডকে বলেছে যে এই নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই নির্বাচনে যাওয়া মানে এই অবৈধ সরকারকে আপনি আবারও বৈধতা দিচ্ছেন। একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে, একটি ড্যামি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হচ্ছে সেই সরকারকে বৈধতা দেওয়া যায় না, এটা হলো তৃণমূলের বক্তব্য। সেই তৃণমূলের বক্তব্যকে আমরা হাইকমান্ড থেকে আমরা জানিয়েছি। এখন গুটি কয়েক লোকজন এই নির্বাচনে আপনার সরকারি পেশিশক্তি, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে চাপে তাপে উত্তাপে গলনে বিললঙ্কে কিছু কিছু নেতাকর্মী সেখানে নির্বাচনে হয়তো অংশগ্রহণ করছে এবং আমরা তাদেরকে বহিষ্কারও করেছি। তাই দেখেন আমাদের চেইন অফ কমান্ড কত স্ট্রং। অথচ আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আওয়ামী লীগের নেত্রী কঠোর করে বললেন যে কোনো রিলেটিভস বা আদার্স ইলেকশন করতে পারে না। অথচ গতকাল না পরশুদিন দেখলাম উনি রিলেটিভসের ডেফিনেশনও চেঞ্জ করলেন, রিলেটিভসকে ফ্যামিলি নিয়ে আসলেন, কত কিছু দেখলাম। এখন শোনেন, এবং তাদেরকে যারা এই ডিসিশন ভায়োলেট করে নির্বাচনে গেল তাদেরকে কিন্তু বহিষ্কার করতে পারলো না আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগের নেতৃত্ব কতটা দুর্বল, কারণ একটি দুর্বল নির্বাচনের মাধ্যমে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা, অর্থাৎ নেতৃত্ব দুর্বল। সেজন্য বলছি যে এই আপনারা যতই এই নির্বাচনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চান, জনগণ ইতিমধ্যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আপনার কাছে এই বিষয়টি নিয়ে আবারও আসবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, সেই ফোনটি একটু নিয়ে নিতে চাই, দর্শকের প্রশ্ন নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। প্রশ্ন করুন। আমি বিশিষ্ট আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম, ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ওনাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন যে স্বজনরা দাঁড়াইতে পারবে না। স্বজন কি স্ত্রী পুত্র না আরো অন্য অন্য খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই এ পর্যায়ে পড়ে কিনা? আর দ্বিতীয়টি প্রশ্ন যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হলো যে ওনাদের এই উপজেলা নির্বাচন উত্তাপ ছড়াইছে, সেটা কিসের উত্তাপ? সেটা হলো আপনার ওনাদের যে প্রার্থীগুলো দাঁড়াইছেন ওনাদের নিজেদের মধ্যেই প্রার্থী আছে যে 2-3 করে, একে অপরের বিরুদ্ধে কে কত টাকা আত্মসাৎ করছে কোথায়, এই যে আমরা সাধারণ জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ওনারা একে অপরের কত টাকা আত্মসাৎ করছে। এটা কি এই নির্বাচনটা কি আসলে সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের দুর্নীতির উন্মোচন হলো কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর আমরা জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজ আমরা কথা বলছি উপজেলা নির্বাচনের উত্তাপ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি ও কেন্দ্র কমিটির সাবেক সভাপতি ছাত্রদল। জনাব আমিনুল ইসলাম, একজন দর্শক বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রাখছিলেন, ছোট ছোট বেশ কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো একটু নিয়ে নিব। আমি দর্শককে ধন্যবাদ জানাই প্রশ্ন করার জন্য, তার গুরুত্বপূর্ণ সময় আমাদের শো দেখছেন এই জন্য। কিন্তু উনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন পরিবার এবং স্বজন, এই ব্যাখ্যাটা কিন্তু আমি আগেই দিয়েছি। পরিবার বলতে খুব স্পষ্ট, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে কিন্তু পরিবার না। স্বজন অনেকে হইতে পারে, স্বজন রক্তের সম্পর্কের হলে স্বজন তা না। স্বজন মানে আপনজন, আপনজন আমার পলিটিক্সের বাইরেও হইতে পারে। এনিওয়ে, এটা একটা অন্য বিষয়। এরপরে উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা একে অপরের বিরুদ্ধে বলছে প্রার্থী, এখন এটা তো ভাই তাদের লিমিটেশন। এখন এটা যদি কেউ আর বক্তব্যটা খুবই ক্লিয়ার। এখন একজন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলো
যে আমি চোর, তাহলে তো আমি চোর হয়ে গেলাম না, আনলেস এটা প্রমাণিত হইতে হবে, তাই না? অভিযোগ করা মানে তো কেউ চোর না। হ্যাঁ, তো এই জায়গাটাই আমার মনে হয় একটু ওনাকেও ভাবা উচিত। হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে পলিটিক্সে এটা হচ্ছে আমাদের রাজনীতির কালচারটা হয়তো ডেফিনেটলি ধীরে ধীরে তো অবনমন হচ্ছে, এটা তো শেয়ার করার জায়গা নেই, সেই জায়গা থেকে বলতে পারছি। কিন্তু আবার কেউ যদি অন্যায় করলে সে আমার দল করলে অন্যায় করছে এটা বলা যাবে না, সেটাও তো ঠিক না। তো এটা নিয়ে আমার মনে হয় দর্শক হয়তো উনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এখন আসি উপজেলা নির্বাচনের উত্থাপ নিয়ে। হেলাল ভাই যেভাবে বললেন যে এটা উত্থাপ বলতে কিছুই নেই, হ্যাঁ, তার এই বক্তব্য কিন্তু প্রমাণ করে যে বিএনপি বাস্তবতা থেকে কত দূরে। কেন বলছি? হ্যাঁ, এটাও ঠিক, বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি উপজেলায় আসতো তাহলে ডেফিনেটলি নির্বাচন আরও অনেক বেশি মানে হাড্ডাহাড্ডি হতো। কিন্তু উত্থাপ নেই, এটা বাস্তবতা থেকে বিএনপি দূরে। এই কারণে বলছি যে এই উত্থাপহীন নির্বাচনেও ইতিমধ্যে তাদের 131 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে উত্থাপই যদি না থাকে তাহলে 131 জন নেতা দলের কঠোর নির্দেশনা বহিষ্কার হওয়ার সম্ভাবনা শতভাগ কেন তারা নির্বাচনে অংশগ্রহণ করলো? তার কারণ, আরেকটি কারণ হচ্ছে কি, আমি রাজনীতি করব কিন্তু নির্বাচন করব না, এটা কিন্তু হয় না। কারণ আমাকে রাজনীতির সাথে নির্বাচনের সম্পর্কটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি বিষয় হচ্ছে, আপনি আজকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না, অথবা ইউপি নির্বাচনে অংশ নেবেন না, বা মেয়র নির্বাচনে অংশ নেবেন না, অর্থাৎ আপনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন না। দাবি কি? তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার হলেও তো স্থানীয় সরকার নির্বাচন কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না। যদি স্থানীয় সরকার নির্বাচনও আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হয়, তাহলে তো বাংলাদেশে কোনোদিন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা নিতে পারবে না, কারণ আপনাকে সাইক্লিংভাবে 5 বছরের নির্বাচন হতে থাকে। তো এগুলো তো অবাস্তব দাবি। আমার মনে হয় এই বাস্তবতা বিএনপি যত দ্রুত উপলব্ধি করতে পারবে তত সবার জন্য এটা মঙ্গলজনক। এবার আমি একটু প্রশ্ন করতে চাই, সেটি আপনি বললেন যে দল তাদের সিদ্ধান্তে অটল আছে। এই সিদ্ধান্ত আসলে কতটুকু কঠোর? আপনারা কতটুকু কঠোরতা অবলম্বন করবেন? পরিবার মুক্ত নির্বাচনের কথা আপনারা বলছেন, প্রভাব মুক্ত নির্বাচনের কথা বলছেন, সেখানে প্রভাব কতটুকু বিস্তৃত থাকলে আপনারা কঠোরতা প্রদর্শন করবেন? এবং পরিবার মুক্ত, আপনি ইতিমধ্যে পরিবার বলতে আমরা অতি সম্প্রতি জেনেছি, পরিবার বলতে আপনিও বলছিলেন যে শুধুমাত্র সন্তান এবং স্ত্রী। স্বীকৃত কনসেপ্ট আপনারা কতটুকু কঠোরতা আসলে অবলম্বন করবেন সেটা একটু জানতে চাইবো। না, সেটা তো আমরা বলেছি, আমাদের সিদ্ধান্ত সেগুলো এখনো বাতিল হয় না। আর আমাদের দলের মধ্যে যেটি আছে যে আমরা কাউকে সাসপেন্ড করার আগে ডেফিনেটলি তাকে শোকজ করা হবে, এবং শোকজের জবাব প্রাপ্তির পরে সেই সিদ্ধান্ত যেটা হয় সেটা হবে। সেই সিদ্ধান্তটা আসলে কখন নেওয়া হতে পারে? নির্বাচন একেবারে সন্নিকটে চলে নির্বাচনের এসেছে। পরেও হতে পারে, হবে না তা না। আরেকটা বিষয়, আমি আজকে একটা পত্রিকা পড়ছিলাম যে বিএনপি এই পর্যন্ত উপজেলা নির্বাচন বা তারও আগে সব কিছু মিলিয়ে প্রায় ওদের 3,000-3,000-এর বেশি কর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু এর মধ্যে 465 জনকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। এটা বিএনপি বলে কথা না। একটা বিষয় হচ্ছে কি, যে মানুষটা জীবন দিয়ে দল করে, সে দলের বিরুদ্ধে একটা সিদ্ধান্তে গেল, তো তাকে শোকজ, এটা কিন্তু একটা শাস্তি। 3 বছরের জন্য সাসপেন্ড, এটাও শাস্তি, অথবা সারা জীবনের জন্য সাসপেন্ড, এটাও শাস্তি। এখন শাস্তি পাওয়ার পরে যে যদি মানে ব্যাক করে প্রার্থনা করে যে আমার ভুল হয়েছে, আমাকে আবার সুযোগ দেন, তখন দল যেটা করে তার দীর্ঘ অবদানের কথা স্বীকার করে অনেক সময় সেটাকে এক্সকিউজ করা হয়। আপনি সে ধরেন, আমি যদি একটা ফৌজদারি আইনের অভিযুক্ত ব্যক্তির কথা বলি, ফৌজদারি আইনেও যদি কারো 14 বছর বা 10 বছর জেল হয়, দেখা যায় সে কিন্তু 10 বছর জেলে থাকে না, ওখানে তার নানাবিধ কর্মকাণ্ডের কারণে অটোমেটিকলি সাজাটা কমে আসে। আচ্ছা, মানে কিছুটা নমনীয়তা আমরা আসলে না, এটা শুধু পলিটিক্সের ক্ষেত্রে না, আমি বললাম একদম ফৌজদারি অপরাধের ক্ষেত্রেও। আপনি দেখেন যে যাবজ্জীবন যারা কারাদণ্ড হয়, কালকে পত্রিকা পড়লাম আমেরিকাতে এক মহিলা, সে 2 জনকে মানে অন্যভাবে হত্যা করার কারণে, অন্যায় করার কারণে তার 760 বছরের জেল হয়েছে। এখন 760 বছর কি কেউ বাঁচে? এখন দেখা যাওয়া হয়তো সে একটা নির্দিষ্ট সময়ের পরে, যখন সে জেলে যাওয়ার পরে ঠিকমতো সব কিছু প্রতিপালন করে, তখন দেখা যায় তাকে সেটা মানবিক জায়গা থেকে এসে তার ভুল উপলব্ধি, যখন সে বুঝতে পারে যে শাস্তিটা কেন দেওয়া হয়, অর্থাৎ তুমি একটা ভুল করেছো, একেবারে এখন পরিষ্কার। যখন সে আত্ম উপলব্ধিতে যায় যে আমি এটা ভুল করেছি, তখন
সব জায়গায় ধন্যবাদ। আপনি ইভেন আপনি যদি ধর্মের দিকেও তাকান আপনি একই দৃশ্য দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ। আসবো নিশ্চয়ই আপনার কাছে। জনাব আজিজুল বারী হিলাল, আপনার কাছে এই কথার সূত্র ধরে একটু আসি। সেটি হচ্ছে আপনি শুরুতে বলছিলেন যে বিএনপির মতো একটি বড় দলকে বাদ দিয়ে যদি যে নির্বাচন হয়, সেই নির্বাচন আসলে একেবারে দামি নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো। বাদ দিয়ে শব্দটি কেন ব্যবহার করছেন? মানে আপনারা তো নিজেদের সিদ্ধান্তে সরে গেছেন। এবং জনাব আমিনুল ইসলামের কথার সূত্র ধরে আরও একটি বিষয় নিয়ে আসি। উনি বলছিলেন যে যারা রাজনীতি করবে তারা নির্বাচন করবে না, এটি আসলে হয় না। এটার কি ব্যাখ্যা দিতে চাইবেন? আমি প্রথমে যেটা বলেছি, আপনি তার এই রেকর্ডটা আবার রিউইন করা দরকার। আমি বলেছি বিএনপি সহ বড় বড় প্রধান প্রধান রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেই নির্বাচন স্বাধীন পানছে, আমি সেটা বলেছি। আচ্ছা, আমাদের বাদ দেবে কেন? আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করি সেই প্লট তো অনেক আগেই তৈরি করা রয়েছে। যে বিএনপিকে, যেহেতু বিএনপি আওয়ামী লীগ যে জনবান্ধবহীন এবং জনপ্রিয়হীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সুতরাং প্রধান প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা এই নির্বাচন অনুষ্ঠিত করছে। আমি সেটা বলছি যে অতএব এই নির্বাচনকে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়ে আপনার গণমাধ্যমে বা সংবাদপত্র মাধ্যমে প্রচার করার এত কিছু নেই। আর একটা প্রশ্ন করলেন যে কি একটা প্রশ্ন করলেন, যারা রাজনীতি করে তারা নির্বাচন করবে না, সেটি কিভাবে? প্রথমে তো রাজনীতিটাকে ঠিক করতে হবে। বাংলাদেশের রাজনীতি কি রাজনীতির জায়গায় আছে? আপনি দেখেন বাংলাদেশে আপনার নির্বাচন প্রথম হলো রাজনীতির প্রথম অনুষঙ্গ যদি নির্বাচন হলে সেটা নির্বাচনে গেছে 2000 প্রকৃতপক্ষে বলতে গেলে 2008 সাল থেকে আমার বক্তব্য। কিন্তু পত্রপত্রিকা যে নিউজ গুণীজনের যে বক্তব্য সেটা হলো 14, 18 এবং 24 এই তিনটা নির্বাচনকে ফোকাস করা হয়। 14কে বলা হয় ভোটারবিহীন, 18কে বলা হয় নিশিরাতের, 24কে বলা হয় ডামি। অতএব এই তিনটা নির্বাচনই প্রমাণ করেছে যে নির্বাচনে গেছে। আরেকটু দেখেন, স্থানীয় পরিষদ নির্বাচনে আমরা একবার এই সরকার অধীনে আমরা যোগদান করেছিলাম এবং আমাদের ম্যাসিভ ভিক্টরি হয়েছিল, ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। 6টি আপনার মেয়র, একটা মেয়রও কিন্তু ক্ষমতায় বসতে পারেনি। সবাইকে মামলা মকদ্দমায় অন্যায়ভাবে আনফেয়ার মিন্স করে বাদ দিয়ে দিল। অর্থাৎ নির্বাচনের সংস্কৃতি যেখানে নেই সেখানে তাহলে আগে পলিটিক্সটা ঠিক করতে হবে। আজকে দেখেন বাংলাদেশে আপনার টাকা লুট হচ্ছে, বাক স্বাধীনতা নেই, নিয়ম কানুনের বালাই নেই, জনগণের উপর ক্র্যাকডাউন হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, কত মানে সরকারের ব্যাংক লুট হচ্ছে। এইসবের নিয়ে আপনারা কোনো কথা কিন্তু জনগণের কাছে যাচ্ছেন না যে এদের বিরুদ্ধে আমরাই বলছি। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে একমাত্র বিএনপি বলছে এবং অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বলছে। সুতরাং আপনারা আওয়ামী লীগ যে কাজটা করছে, উপজেলা নির্বাচন বা অন্য কিছু, ওই তথাকথিত উন্নয়নের কথাও বলবেন, কিছুক্ষণ পর হয়তো পরের টার্মেই বলবেন যে তারা এই উন্নয়ন করেছে, যে কৃষক যে বেগুন 2 টাকা বা 4 টাকা দিয়ে শশা ফলায়, সেই বেগুন এবং শশা এই মধ্যবিত্ত বা শহরের লোক 60 টাকা দিয়ে কিনে খাচ্ছে। অর্থাৎ মাঝখানের টাকাটা আওয়ামী লীগের তৈরি সিন্ডিকেট টাকাটা নিয়ে যাচ্ছে। এই নিয়ে কোনো কথা বলছেন না, শুধু বলছেন কি যে উপজেলা নির্বাচনের সিগনিফিকেন্টটা কি, এর ফলাফলটা কি, এর অর্থটা কি? আপনি দেশ যেখানে গোল্লায় যাচ্ছে, দেশে যেখানে অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে দেশ, আপনার বিচারহীনতার একটা সংস্কৃতি চলছে এই দেশে, আপনার এই দেশে গুম খুন চলছে, আপনি সেই সবের উপর আপনি এমফ্যাসিস না দিয়ে আপনি যদি উপজেলা নির্বাচন, এই নির্বাচন তো ক্ষমতা বদলের নির্বাচন না। আর এই আমাদের মেন দরকার কি, যে দরকার একটি অবৈধ সরকার ক্ষমতা আছে, সেই সরকারকে সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন, এটাই জনগণের চাওয়া। সেই সুষ্ঠু নির্বাচন নিয়ে আসলে নানা ধরনের মন্তব্য আপনাদের সকলের কাছ থেকে পাচ্ছে। টিআইবি আজ একটি সংবাদ সম্মেলন করেছে উপজেলা নির্বাচন নিয়ে। আমরা একটু সেটি দেখে আসতে চাই। আমাদের সহকর্মী সাদিয়া আফরোজের একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসবো। প্রথম ধাপে 150 উপজেলায় ভোট বুধবার। এর মধ্যে 144টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 1606 জন প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করেছে টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হলফনামার তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন করা হয়। জানানো হয়, প্রথম ধাপের নির্বাচনে 117 জন অর্থাৎ 7% কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কোটিপতির হিসেবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। এই অস্থাবর সম্পদের ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা, বিভিন্ন ধরনের বিনিয়োগ,
এবং হচ্ছে বন্ডের যেসব বিনিয়োগ। গত 5 বছরে সংসদ সদস্যদের তুলনায় অস্থাবর সম্পদ বেড়েছে উপজেলার জনপ্রতিনিধিদের। এছাড়া গত 1 দশক ধরে উপজেলায় থাকা জনপ্রতিনিধিদের সংসদ সদস্যদের মতোই আয় বেড়েছে। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলে দিয়েছেন সংসদ সদস্যদের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ছিল 3065%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ আপনারা যেটা দেখতে পাচ্ছেন 4200%-এর বেশি বেড়েছে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থীদের 69.86% ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের 66.59% নিজের পরিচয় দিয়েছেন ব্যবসায়ী। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসার হার অস্বাভাবিক। নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো। এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনো অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে আমি মনে করি। হলফনামায় তথ্য গোপন করা হতে পারে জানিয়ে তিনি মন্তব্য করেন, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যেই কখনো দলীয়ভাবে কখনো নির্দলীয়ভাবে ভোট করছে ক্ষমতাসীনরা। এখানে আজ যেটি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো এবং তার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব, এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা। জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে। সেটাই সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। নির্বাচন, বিনিয়োগ, নির্বাচন প্রার্থীদের একেবারে সম্পদ বৃদ্ধির একটি ভালো মাধ্যম, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তবে তার আগে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা সেই বিরতিটা নিয়ে ফিরে আসতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে আবারও কথা বলবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আজিজুল বাড়ি হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাত্রদল। আমরা আলোচনা করছি উপজেলা নির্বাচনের উত্তাপ নিয়ে। আমরা মূল আলোচনায় যাব, তবে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। দর্শক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। জি, আপনার প্রশ্নটি করুন, এবং তার আগে অবশ্যই আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি আমাদের জানাবেন। হ্যাঁ, হ্যালো। জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান, ফুলবাড়ি, দিনাজপুর। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন করুন দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল আমিনুল সাহেবের কাছে, কিন্তু আমি প্রশ্নটা আমি হেলাল ভাইয়ের কাছে প্রশ্নটা করতে যাচ্ছি একটু। জি, প্রশ্নটা একটু সময় লাগবে। সেটি হলো যে হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন সেটি হলো হেলাল ভাই কিছুক্ষণ আগেই বলছেন যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 14-তে, সরি দর্শক, একটু 14-তে না, 18-তে। একটু আপনাকে থামিয়ে দিয়ে আপনার টিভিটা মিউট করে তারপর প্রশ্ন করলে আপনাকে আমরা একেবারে ভালো মতো শুনতে পাবো। তাছাড়া আপনাকে আমরা ঠিক মতো আসলে শুনতে পাচ্ছি না। আপনি টিভিটা মিউট করে তারপর আমাদের প্রশ্নটা করুন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, হেলাল ভাইয়ের কাছে প্রশ্নটা আমার যে ওনারা 14তে নির্বাচনে আসেন নাই, 18-তে আসছেন, 24-এ আসেন নাই, কিন্তু ওনারা যে আসলেন না, এই নির্বাচনগুলো, দুটো নির্বাচনে আসলেন না, ওনারা কজ দেখিয়েছেন যে এই কারণে আমরা আসি নাই। কিন্তু ওনাদের এখন পরবর্তী পরিকল্পনা কি? ওনারা তো আন্দোলনও জমাইতে পারছেন না বা আন্দোলনে সেরকম কোনো ভূমিকা রাখতে পারছেন না। এটা কি আসলে নেতৃত্বের দুর্বলতা, না আওয়ামী লীগের কৌশলের কাছে ওনারা হেরে যাচ্ছেন? এই প্রশ্ন আমার। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেবেন জনাব আজিজুল বাড়ি হেলাল। জি, এটা হলো আওয়ামী লীগের কৌশল না। আওয়ামী লীগের কাছে যে রাষ্ট্রীয় মেশিনারিজগুলো আছে, মেশিনারিজ বলতে বোঝাচ্ছে আমি ল এনফোর্সিং এজেন্সিস, আপনার প্রশাসন, এবং আপনি দেখেন অনেক ক্ষেত্রে মিডিয়াও অনেক কিছু, যেহেতু সরকার 24-20 বছর ক্ষমতায়, 15 বছর ধরে 20 বছর ধরে ক্ষমতায়, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো তার শক্তি, জনগণ থেকে বিচ্ছিন্ন তার শক্তি
তার অস্ত্র হলো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। অতএব এই প্রতিষ্ঠানের সাথে জনগণের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে জনগণ রাজনৈতিকভাবে বিএনপির নেতৃত্বে বিজয় অর্জন করেছে, কিন্তু আওয়ামী লীগ বা সরকার আপনার তাদের অস্ত্র, বন্দুক, গোলা বারুদ, গ্রেনেড এই সমস্ত বিজয় অর্জন করেছে। এখন বলছেন তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এখন এই সরকারকে ক্ষমতাচ্যুত করা, হটানো। এই সরকারকে বিরুদ্ধে জনগণ যে আন্দোলন চলছে, এই আন্দোলন তো আপনার চলবেই। আপনি দেখেন যে 28শে অক্টোবর 10 লক্ষ লোকের মতো সমাবেশ ঢাকা শহর হয়েছে, যে সমাবেশ 1947 অর্থাৎ ব্রিটিশ আমলের পর থেকে এই পর্যন্ত এত বড় লোকজনের সমাবেশ বাংলাদেশে হয়নি, যেটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে হয়েছে। সুতরাং বিএনপির নেতৃত্বে এত লোকের সমাবেশ হয়েছে, সেই সমাবেশে সরকারি মেশিনারিজ ক্র্যাকডাউন করছে। সুতরাং আপনি ক্র্যাকডাউন করে কতদিন চালাতে পারবেন? আমাদের আন্দোলন চলবে এবং মূল পরিকল্পনা হলো আমাদের এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। আমি একটা কথা বলতে চাই, আমিন ভাই কিছুক্ষণ আগে বললেন যে তত্ত্বাবধায়ক সরকার যে আপনারা চান, তাহলে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনগুলো তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত, তাই না? কিন্তু দেখেন, রাজনীতির মূল সৌন্দর্য হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমেই কিন্তু আপনার দেশ পরিচালিত হয়। যখন জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো ওই নিয়মে চলতে পারবে। আবার যখন জাতীয় নির্বাচন আসবে, তখন যদি আমাদের মধ্যে আস্থা অনাস্থার সেই জায়গাটা সৃষ্টি না হয়, যদি আমরা সবাই এক সম্মতি না দিতে পারি, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার তো আমাদের সংবিধানে ছিলই যে 2টা বার হবে, 3টা বার হবে, আরও চালানো যেতে পারে। কিন্তু আপনি একটা হাইকোর্টের একটা আদেশকে আপনি মিস ইন্টারপ্রেট করে জোর করে আপনি তত্ত্বাবধায়ক সরকারকে উঠিয়ে দিলেন। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে। অতএব আমরা এই জাতীয় নির্বাচন বর্জন করে আমরা প্রমাণ করেছি। দেখেন আপনি যে কত সাজ রব করেছে সরকার, চিল্লা পাল্লা আপনার ডামি নির্বাচন, একজন দলের মধ্যে 3-4টা ক্যান্ডিডেট করছে, তারপরেও 2% থেকে 3% লোকের বেশি তারা ভোট সেন্টার নিতে পারেনি। তারা দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির জয়লাভ হয়েছে, 97% লোক তার কথা শুনেছে। এখন আপনার কাছে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে আপনি সব কিছু দমন করছেন। অবশ্যই জনগণ আপনার যখন জনগণের এই যে অব্যাহত সংগ্রামের কাছে দেখবেন একদিন অস্ত্র পরাজিত হবে, অতীতের ইতিহাসে তাই হয়েছে। সুতরাং বিএনপি আপনার সঠিক পথে আছে এবং আমরা এই নির্বাচন বর্জন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমরা করিনি, দেখেন আপনি সমস্ত রাজনৈতিক দল করেছে। আপনি শুধুমাত্র জাতীয় পার্টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, উপজেলা নির্বাচনে কেউই নেই। সুতরাং একা নির্বাচন করছে, বিএনপি বিজয় হয়েছে এখানে। আমরা টিআইবি রিপোর্টে দেখছিলাম, সেটি প্রসঙ্গে আসলে কথা বলতে চাইবে যে সম্পদের পাহাড়, বিনিয়োগের জায়গা, সেটি নিয়ে কথা বলবো। আমাদের আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, সেটি শেষ করে একটু আসতে চাই। সুপ্রিয় দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রানি স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল। আজ আমরা আলোচনা করছি উপজেলা নির্বাচনের উত্তাপ নিয়ে। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি আগে করে নেব। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করবেন? খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, বিএনপি একদিকে বলছে এই সরকারের আমলে বা এই নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না। সেক্ষেত্রে আমরা দেখলাম উপজেলা নির্বাচনে তার দলীয় লোকেরা তার দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সব মিলিয়ে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? তাহলে আপনারা বলছেন নির্বাচনে অংশ নেবেন না, তাহলে গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে আছে বলে কি আপনারা মনে করেন? আপনাকে ধন্যবাদ। গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে কি আছে বলে মনে করেন? এই প্রশ্নটি একটু ছোট করে উত্তরটি নেব। ছোট করে উত্তর হলো, গণতান্ত্রিক চর্চা আছে বিধায় তো দেখেন তৃণমূলের নেতাকর্মীরা এই নির্বাচনে যেতে অসম্মতি জানিয়েছে। আমি প্রথমের বক্তব্যই বলেছি। এখন বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী, তার মধ্যে 2-4 জন এক্সেপশন
হতেই পারে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। আমি তো বলেছি যে কেন, যে সরকারি 15 থেকে 20 বছর একটা সরকার থাকলে সমস্ত মেশিনারি তার পক্ষে। এখানে অর্থ লোভ, গোয়েন্দা সংস্থার চাপ, বিভিন্ন রকম সমস্যায় হাতে গোনা 2-4 জন লোক যেতেই পারে, এবং তার জন্য কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি, বহিষ্কার করেছি দল থেকে, যেহেতু দলীয় সিদ্ধান্ত সে ভায়োলেট করেছে। পাশাপাশি ওই খসরু ভাইকে বলবো, আপনি আওয়ামী লীগের দিকে তাকান, ক্ষমতায় থাকার পরেও তাদের নেতাকর্মীরা তাদের দলীয় প্রধানের কথা মানছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা সলিড ভিত্তির উপরে আছি। জনাব আমিনুল ইসলাম, আমরা টিআইবির প্রতিবেদনটি নিয়ে কথা বলছিলাম। নির্বাচন এখন বিনিয়োগের জায়গা হয়েছে। টিআইবি বলছে গত 5 বছরে সম্পদ অর্জনের ক্ষেত্রে সংসদ সদস্যদের পিছিয়ে ফেলেছে উপজেলা যারা প্রতিনিধি আছে তারা। এই বিষয়টিকে আসলে কিভাবে আমি এই বিষয়টি নিয়ে বলার আগে হেলাল ভাই দুইটি কথা জবাব দেওয়া খুবই প্রয়োজন মনে করি। উনি বলছেন যে সরকার হটানো, আমি যেটা বিলিভ করি যে গণতান্ত্রিক রাজনীতিতে সরকার হটানোর একমাত্র মাধ্যম নির্বাচন। আর উনি বলছেন যে আমরা ক্ষমতার জোরে, বন্দুকের জোরে, অস্ত্রের জোরে আছি। অস্ত্রের জোরে কিভাবে ক্ষমতা দখল করতে হয় এটা আমরা আইয়ুব খান থেকে দেখেছি, ইয়াহিয়া খানকে দেখেছি, স্বাধীন বাংলাদেশের জিয়া রহমান এবং এরশাদকে দেখেছি, এবং এ বিষয়ে বিশাল বর্ণনা আমরা ইতিহাসে জানি। তো এখন যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করেছিল তারা যদি নির্বাচনকেও বলা হয় যে অস্ত্রের জোরে ক্ষমতা দখল করছি, তাহলে এটা গণতন্ত্রের নতুন সংজ্ঞা। এই জন্য হয়তো প্লেটো বা অ্যারিস্টটলকে নতুন করে আবার ডেমোক্রেসি সংজ্ঞা দিতে হবে। এবং তিনি একটি কথা বলেছেন যে আজকে হেলাল ভাই বললেন যে 28শে অক্টোবর 10 লক্ষ লোকের সমাবেশ ছিল। কয়েকদিন আগে বিএনপির আরেকজন সম্পাদক বললেন যে 30 লক্ষ সমাবেশ ছিল। এখন বিষয়টা হচ্ছে আপনার বিএনপি অফিসের সামনে ছোট্ট সরু একটা রাস্তা, সেই রাস্তায় সর্বোচ্চ কতগুলো মানুষ ধারণ ক্ষমতা আছে, এইটা যদি একটু বিবেচনা করতেন তাহলে বুঝতে পারতেন যে তার এই দাবির পেছনের অন্তঃসার শূন্যতা। আর এখন সুতরাং এই আরেকটি কথা বলছেন যে বিএনপির আওয়ামী লীগের আমলে তারা মেয়র নির্বাচিত হয়েছিল, কাউকে বসতে দেওয়া হয়নি, এই তথ্যটি সঠিক নয়। আপনার নিশ্চয় মনে আছে যে সিলেটের মেয়র আরিফুল হক সাহেব তার পূর্ণ টেনিউর সেই তথ্যের ব্যাখ্যা নিশ্চয়ই আজিজুল বারী হেলাল দেবেন। আমরা কি টিআইবির রিপোর্টে নিয়ে একটু কথা আমি আসছি। সিলেটের মেয়র, কুমিল্লার মেয়র সাক্কুর সাহেব এরা কিন্তু তাদের ফুল টেনিউর পূর্ণ করেছিলেন, কোনো সমস্যা হয়নি। এনিওয়ে, এখন টিআইবির যে রিপোর্ট, একটা জায়গায় আমি তাদের সাথে শতভাগ একমত, সেটা হচ্ছে কি নির্বাচন অথবা রাজনীতি এটা কখনো কোনো ইনকাম সোর্স হতে পারে না, মাধ্যম হতে পারে না। এটা যদি ইনকাম সোর্স হয়ে যায় তাহলে কিন্তু রাজনীতি শেষ। আবার এটাকে যদি কেউ ইনকাম সোর্স হিসাবে নেয় সেটাও কিন্তু রাজনীতির জন্য ক্ষতিকর। কিন্তু বিষয়টা হচ্ছে কি শুধু এটুকু বলেই টিআইবি থেমে থাকলে হবে না, টিআইবিকে বলতে হবে যে কখন থেকে এই কালচারটা শুরু হলো, কে শুরু করলো। এখন যারা এই কালচার শুরু করলো তাদের ভূমিকাটা কি? আজকে পলিটিক্সে ব্যবসায়ীরা আসছে, কেন আসছে? আজকে বাংলাদেশের বাস্তবতা কি? আমি এটা ইন অ্যাভারেজ বাংলাদেশের জনগণকে অশ্রদ্ধা করে বলছি না, কিন্তু আমাদের কালচারটা কি হয়ে গেছে দেখুন। যদি বলা হয় যে অমুক ভোটে দাঁড়াবে, তো সাধারণ মানুষের সাথে যখন আলোচনা হয় সাধারণ মানুষ আগের প্রশ্ন করে মাল আছে তো। তো এখন এই জায়গাটা তো মানে অনেকটা মানে এই জায়গাটার অনেক বিশাল একটা সংকট। এখন এই জায়গাটায় মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদেরকে এই জায়গাটায় অবশ্যই একটা ইউনিটি দরকার আছে। যেমন ধরেন আমি যদি 91-এর কথা বলি, এরশাদের পতনের পরে 3 জোটের রূপরেখা স্পষ্ট করে লেখা ছিল যে এরশাদের কোনো দালাল বা তাদের কাউকে আমরা নমিনেশন দিব না। সে সময় এরশাদের ক্যাবিনেট সেক্রেটারি এবং মুখ্য সচিব জনাব কেরামত আলী এবং এম কে আনোয়ার 32 নম্বরে আওয়ামী লীগ অফিসে ছিল নমিনেশনের জন্য। কিন্তু যেহেতু 3 জোটের রূপরেখা ছিল, তারা এরশাদের দালাল ছিল, তাদেরকে আমরা নমিনেশন দেইনি। কিন্তু দেখা গেল ওখান থেকে তারা বিএনপি অফিসে গিয়ে বিএনপির নমিনেশন পেয়ে গেল এবং তারা মন্ত্রী হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটা কখন থেকে শুরু করো, কারা এটাকে শেল্টার দিল, কারা ব্যবসায়ীদেরকে পলিটিক্সে নিয়ে আসলো, এটাও কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে, তখন এই জায়গাটা হবে। আরেকটা বিষয়ের সাথে আমি একমত না, সেটা হচ্ছে সম্পদ অর্জন। এখন দেখুন রাজনীতি করলে, এমপি হলে অথবা চেয়ারম্যান হলে মানুষ ব্যবসা করতে পারবে না, ব্যবসা করে সম্পদ অর্জন করলে সেটা অসৎ উপায়, এটার সাথে আমি একমত না। শুনেন টেসলার কি ছিল, টেসলার কি ছিল, টেসলা দেখুন বিলিয়নিয়ার। অথবা আমি যদি পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ধনী অ্যামাজনের কথা বলি, জেফ বেজোস, তো অ্যামাজনের তো একটি পিন উৎপাদন করার ক্ষমতা নেই, কিন্তু ওরা পৃথিবীর সেরা ধনী। এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে না, নির্বাচন আমার বক্তব্যটা হচ্ছে খুবই স্পষ্ট, রাজনীতিক হোক, আমলা হোক, সাধারণ মানুষ হোক, আপনি অবৈধ ইনকাম করবেন, অনৈতিক পথ ইনকাম করবেন, সেটার পক্ষে আমি এক জায়গায় একমত। সব জায়গায় তাকে ভয়েস রেজ করতে হবে। শুধু পলিটিশিয়ানের ক্ষেত্রে আপনি সেটা রেজ করবেন, অন্য কারো ক্ষেত্রে রেজ করবেন না। একজন সরকারি আমলা
তার বেতন কত, সে অ্যাপার্টমেন্ট করবে সেটা নিয়ে বলবেন না, শুধু পলিটিশিয়ান অসংখ্য বলবেন, ধন্যবাদ। আমাদের হাতে তাহলে কিন্তু একেবারে সেটা নিয়ে শেষ বিচার সময় হলো চলে না। এসেছে। আমি একটু মনে আজিজ করি মারি হেলাল আপনার এই কাছে একটু শুনতে সামগ্রিক চাইবো। বিষয়টা নিয়ে একটা টিআইবির প্রতিবেদনটা নিয়ে একটু কথা বলবো। ইয়ে হওয়া দরকার। টিআইবির প্রতিবেদন তো আপনার জাতীয় নির্বাচনের সময়ও দিয়েছিল, কিন্তু আমি তো বলেছি যখন অথরিটেরিয়ান গভর্নমেন্ট থাকে অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার থাকে তখন এই সমস্ত ইনস্টিটিউশন থেকে যতই আপনার সুন্দর সুন্দর প্রতিবেদন দিক এটা তাদের কর্ণকুহরে পৌঁছাবে না। কারণ আমাদের দেশে যে গণতন্ত্রের যে সংজ্ঞা ছিল বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, এই সংজ্ঞা উল্টে গেছে। এখন বাই দ্য লিডার, অফ দ্য লিডার, ফর দ্য লিডার। এখন লিডারের জন্যই সব কিছু। এখন আপনি উপজেলা নির্বাচনে টাকার, যাদের টাকা আছে তারা নির্বাচন করছে, জাতীয় নির্বাচনেও একই কথা হয়েছিল। আর আরেকটি কথা যে সবসময় আমি আমিন ভাইয়ের সাথে একমত, রাজনীতিবিদদের দিকে যে আঙ্গুল দেওয়া হয় এটা কিন্তু অন্য অন্য পেশার যে লোকজন আপনার কারাপ্ট, এটাও কিন্তু টিআইবি বলছে, টিআইবি কিন্তু এটাও বলছে। কিন্তু আমার বক্তব্য যে দেশের যখন অগণতান্ত্রিক সরকার থাকে তখন এগুলো ব্যাঙের ছাতার মতো আপনার এই সমস্ত জিনিস হবেই, এটা আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ আপনি ভালো তো দুনিয়া জগৎ ভালো, আগে আপনাকে ঠিক হতে হবে, আগে লিডারকে ঠিক হতে হবে, যে সরকারকে আগে ঠিক হতে হবে। সরকারই তো আপনার দুর্নীতি আকণ্ঠে নিমজ্জিত, সেখানে আপনি আরেকজনকে বলে করবেন কি? একজন উপজেলা চেয়ারম্যানকে, একজন সংসদ সদস্যকে বলে আপনার কি প্রয়োজন? আপনি সরকার যেখানে, পুরো সরকারটাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সেখানেও অন্যদিকে আঙ্গুল দিয়ে তো আপনি নিজের দোষ ঢাকতে চেষ্টা করছেন। সুতরাং এই বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপলে যেতে হবে। বাই দি লিডার, অফ দি লিডার, ফর দি লিডারে গেলে আপনার এই অবস্থা থাকবে। টিআইবিকেও কোনো রিপোর্টই কখনো কানে আসবে না, যতক্ষণ ক্ষমতার চেয়ারে থাকা যায় ততক্ষণই ভালো। একেবারে 30 সেকেন্ডই সময় পাচ্ছি আমরা। আওয়ামী লীগ এখন 15.5 বছর ক্ষমতায়, 15.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় যে সরকারের অধীনে বাংলাদেশ একবারের জন্য দুর্নীতিগ্রস্ত প্রথম 10টি তালিকার দেশে যায় নাই, সেখানে যে বিএনপির আমলে পরপর 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাহলে দুর্নীতি কার সময়ে বেশি হয়েছিল? অসংখ্য এই ধন্যবাদ। বিষয়টা যদি অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা নিয়ে আমরা নিশ্চয়ই আবারও বসবো, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশ্চয়ই আবারও আপনাদেরকে আমরা পাবো। সুপ্রিয় দর্শক, আজকে নিউজ আওয়ার এক্সট্রা এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।